পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা সেপ্টেম্বর মাসে বিদ্যালয়গুলোতে দেওয়া হয়েছে বা দেওয়া হবে। সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, চলো দেখে নাও। তোমাদেরকে এটা দেওয়া হয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণীর গণিত। এটা সেপ্টেম্বর মাসের জন্য দেওয়া হয়েছে। এটা হচ্ছে পার্ট 6। ঠিক আছে, এটা হচ্ছে পার্ট 6। ওকে, প্রথমে আমি পরপর করে কোশ্চেনগুলো দেখিয়ে দিই। প্রথমে দেখতে পাচ্ছ নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে। এখানে দেওয়া হয়েছে একের দাগের ক, খ, গ, ঘ দেওয়া হয়েছে। এখানে ঘ পর্যন্ত দেওয়া হয়েছে। এবার তারপর দেওয়া হয়েছে দুইয়ের দাগে, দেখো দুইয়ের দাগে দেওয়া হয় সত্য মিথ্যা দেওয়া হয়েছে এখানে ক, খ, গ, ঘ। আচ্ছা, তিনের দাগের দেওয়া হয়েছে, দেখো তিনের দাগে একটা বাম দিকের সঙ্গে ডান দিক দেখতে পাচ্ছ, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। আর চারের দাগে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, একটি সরল রেখাংশে এখানে তিনটে প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে নিচে বলা হয়েছে দেখো ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয়ে খুললে শিক্ষকের কাছে জমা দেবে, কোনো অবস্থায় তারা বাড়ির বাইরে বেরোবে না। ঠিক আছে, খাতায় করে সুন্দর করে এগুলো করবে, করার পর ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে। আমি তোমাদেরকে এখানে পরপর করে আমি প্রশ্নগুলো এবং উত্তর যেটা হবে তার উত্তরগুলো ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে অঙ্কগুলো বুঝে নাও। বুঝে অঙ্কগুলো করলে তাহলে যে কোনো অঙ্ক দিলে তুমি অবশ্যই তুমি করতে পারবে। ঠিক আছে, যে কোনো অঙ্ক দিলে তুমি করতে পারবে, কোনো সমস্যা হবে না। ওকে, চলো প্রথমে তোমাকে দেখাই কী আছে দেখে নিই। দেখো প্রথম যে কোশ্চেনটা আছে একের দাগের বহুমুখী উত্তরধ্বনি প্রশ্ন। বহুমুখী মানে এখানে তিনটে করে অপশন, চারটা করে অপশন দেওয়া আছে। এই তার যেটা উত্তর হবে সেটা করতে হবে। প্রথম দাগে আছে কয় দাগে 390 ভাজিতক 3, মানে 390কে 3 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হয় দেখি। তাহলে আমি ভাগ করি, এখানে একটু রাপি জাস্ট করে দিচ্ছি। দেখো 390কে তুমি 3 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, 390কে তুমি 3 দিয়ে ভাগ করো। 3 দিয়ে ভাগ করো কত হবে, 3 একে 3, 9 নামলো এখানটা বিয়োগ হলো, 3 3 9। ঠিক আছে, এখানে আবার শূন্য নামলো, তাহলে এখানে হবে 0। তাহলে হচ্ছে কত 130। তাহলে এখানে উত্তর কোনটা হচ্ছে এ বি সি ডি 130, এই উত্তর, এইটা উত্তর হবে এইটা। ঠিক আছে, কয়ের দাগের প্রথম উত্তরটা হয়ে গেল 130। বুঝতে পেরেছো? ওকে, এরপরে দেখো ক্ষয় দাগে কী বলেছে দেখো 20 গুণিতক 5 যুক্ত 8 গুণিতক 5 সমান 25 গুণিতক 8, 28 গুণিতক 5, 20 গুণিতক 5 গুণিতক 8, আর ডি হচ্ছে 20 গুণিতক 5 গুণিতক 8 গুণিতক 5। না দেখো 20 গুণিতক 5 আর এখানে যুক্ত 8 গুণিতক 5, এইখানে 5টা যদি আমি নিয়ে নেই তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে হবে 20 যুক্ত 8 গুণিতক 5। ঠিক আছে, 20 যুক্ত 8 মানে 5টা আমি এখানেও 5 আছে, এখানেও 5 আছে, 5 নিয়ে নিলাম। তাহলে 20 যুক্ত 8, 20 আর 8 যোগ করলে কত হবে 28। তাহলে হয়ে গেলো 28 গুণিতক 5। ঠিক আছে, এটা হবে কত 28 গুণিতক 5। উত্তরটা কোনটা হবে 28 গুণিতক 5, এই উত্তরটা হবে বি। বুঝতে পেরেছ? ওকে, তারপর দেখো কি বলেছে, এর ছবি দেওয়া দেখতে পাচ্ছ। ছবি দেখতে পাচ্ছ, চিত্রটি হলো এ আয়তকার চিত্র, বি বর্গাকার চিত্র, সি বৃত্তাকার চিত্র, ডি ত্রিভুজাকার চিত্র। নিশ্চয়ই বুঝতে পেরেছ, ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, 3টে বাহু দেখো, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা ত্রিভুজের 3টে বাহু। তাহলে এটা হচ্ছে ছবিটা বুঝতে পারছো, এটা হচ্ছে ত্রিভুজাকার চিত্র। উত্তরটা হবে ডি। ঠিক আছে, উত্তরটা কী বলে বুঝতে পেরেছো? উত্তরটা হলো ডি। এবার তারপরে ঘয়ে বলছে দেখো ঘ 32 ভাজিতক 3 ভাগটিতে ভাজ্য হলো। 32 ভাজিতক 3 ভাগটিতে ভাজ্য হলো এ 3, বি 32, 10 না 2। তাহলে দেখো যেটা দিয়ে এটা কি 32কে আমি কী করবো ভাগ করবো, 32কে ভাগ করবো, কী দিয়ে ভাগ করবো 3 দিয়ে ভাগ করবো। তাহলে এখানে 32টা হচ্ছে কি ভাজ্য, এই 32টাই হচ্ছে এখানে চাইছে ভাজ্য, এখানে ভাজ্য। ঠিক আছে, এটা কি 32টা কি ভাজ্য, তাহলে উত্তরটা হবে বি। এখানে বলেছে 32 ভাজিতক 3 ভাগটিতে ভাজ্য কত না 32 ভাজিতক 3 ভাজ্যটাতে ভাজ্য হচ্ছে 32। ঠিক আছে, ওকে, এবার চলে আসি 2 এর দাগের প্রশ্নগুলো কী বলেছে আমরা দেখে নিই। 2 এর প্রশ্ন কী বলেছে, বলছে 70 দিনে 7 সপ্তাহ। এটা সত্য না মিথ্যা লিখতে বলেছে, এটা সত্য না হলে মিথ্যা লিখতে হবে, বা ট্রু অথবা ফলস। 70 দিনে 7 সপ্তাহ। দেখো দিনকে আমরা যখন সপ্তাহ নিয়ে আসি কি হয়, এক সপ্তাহ সমান কত দিন হয় 7 দিন হয়। তাহলে 70কে আমি যদি 7 দিয়ে ভাগ করি, 70কে আমি যদি 7 দিয়ে ভাগ করি, 7 একে 7, তাহলে এখানে 0 নামলো, তাহলে এখানে 10, তাহলে 10 কত হবে 10 সপ্তাহ হবে। উত্তরটা কত হবে 10 সপ্তাহ। কিন্তু এখানে আছে 70 দিনের 7 সপ্তাহ, এটা কি আছে ভুল, মানে এটা হচ্ছে মিথ্যা। তা তুমি এখানে লিখবে কি মিথ্যা।
ঠিক আছে, এটা হবে মিথ্যা। কেন মিথ্যা বুঝতে পেরেছো, কী কারণ বললাম? দিনকে যখন সপ্তাহতে নিয়ে যাবো আমরা, কত এক সপ্তাহ মানে 7 দিন, 7 দিয়ে ভাগ করবো, 70কে 7 দিয়ে ভাগ করতে কী হলো, 10 সাথে 70, 10 সাথে একবার তুমি বসিয়ে তো 70, তাহলে এখানে 10 হবে, ঠিক আছে। তা 10 সপ্তাহ হবে, কিন্তু এখানে আছে কত, 7 সপ্তাহ, তাহলে এটা মিথ্যা, ঠিক আছে। ওকে, এবার আছে ক্ষয়ের দাগ, কী বলছে দেখো, 44 ভাজিতক 4 সমান 4 ভাজিতক 44। এখানে খেয়াল করে দেখো, 44কে 4 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 4কে তো 44 দিয়ে ভাগ করা যায় না, তাই না? এখানে কি হচ্ছে না, ভাজ্য এটা কি ছোটো হয়ে যাচ্ছে, তাহলে 44কে 4 দিয়ে ভাগ করা যেতে পারে, কিন্তু 4 ভাজিতক 4কে 44 দ্বারা ভাগ করা সম্ভব নয়, তাহলে এটাও তাহলে অবশ্যই কী হবে, এটাও হবে মিথ্যা। এখানে লিখবে মিথ্যা, বুঝতে পেরেছো? ওকে, এবার কী দেখো তারপরটা দেখো, এখানে ছবি দেখো, এখানে একটা পুরোটা দেখো বৃত্ত, তারপরে এইভাবে একটা করা আছে, এখানে বলছে চিত্রটিতে বৃত্তাকার চিত্রের মধ্যে আয়তকার চিত্র আছে। হ্যাঁ, এটা হচ্ছে আয়তকার। আয়তকার মানে কি, যার দৈর্ঘ্য প্রস্থ আছে, এই যদি এখানে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা ছোটো হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে আয়তকার চিত্র। তাহলে এই বৃত্তটির ভিতরে একটা আয়তকার চিত্র আছে, অবশ্যই আছে আয়তকার চিত্র, তাহলে এটা কি হবে, এটা হবে সত্য। তাই এখানে লিখবে কি, সত্য, এটা হবে সত্য, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, একটি কুনো ব্যাঙ 1 লাফে 7 ঘর যায়। একটা কুনো ব্যাঙ 1 লাফে 7 ঘর যায়, তাহলে 5 লাফে কতবার যাবে? 5 লাফে যায় 7 যুক্ত 5, নিশ্চয়ই নয়। তুমি নিশ্চয়ই জানো একটি কুনো ব্যাঙ 1 লাফে যদি 7 ঘর যায়, তাহলে 5 লাফে কত, তাহলে কী করতে, গুণ করতে হবে, উত্তর হবে 7 গুণিতক 5 হবে, ঠিক আছে। এখানে আছে কি 7 যুক্ত 5, তাহলে 1 লাফে 7 ঘর যায়, তাহলে 5 লাফে যাবে কত না 7 গুণিতক 5, কিন্তু এখানে আছে কত 7 যুক্ত 5 ঘর, তাহলে এটা কি, এটাও হচ্ছে মিথ্যা, তাহলে এখানে লিখবে মিথ্যা। বুঝতে পেরেছো কারণ কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না বুঝিয়ে দিলাম। ওকে, এটা হয়ে গেল। এবার চলে যাচ্ছে আমরা 3 দাগেরটা করব। 3 দাগের কী বলেছে একটু দেখে নিই। 3 দাগ কী বলেছে দেখো, বলছে বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও যে কোনো 3টি, 3টা বলেছে, আমি সবগুলো করে দিই, কোনো সমস্যা নেই। আর এখানে খেয়াল করে দেখো, কিন্তু প্রত্যেকটা নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা ঠিকঠাক করে করবে, ঠিক আছে, কোনো ভুল করবে না, ভুল করলে কিন্তু নাম্বার কাটা যাবে। এই জন্য এখানে একবার নাম্বার দেওয়া হবে খাতায় করে, খাতায় তোমাদের কত করে নাম্বার পাচ্ছ মডেলের টাস্কে, সেটার নাম্বারও এবারে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ওকে, এবার বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও। এবার বলছে ক দ্বিমাত্রিক চিত্র, খ বাহুর সংখ্যা বলা আছে, ঠিক আছে, খুব সোজা। তাই আমি পরপর করে বলে দিচ্ছি, মিলিয়ে দিচ্ছি। দেখো, তাই এখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা কতগুলো বাহু আছে দেখো, বাহু বলে দিচ্ছি, একটা বাহু, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এখানে 6টা বাহু। তো 6 কোথায় আছে, এখানে 6, তাহলে আমরা এইখান থেকে টেনে দেবো কোনটা, এইখান থেকে টেনে দেবো এইটা, ঠিক আছে। বাম মেলানো হয়ে গেল। প্রথমটা ছবিটা আমি 6টা বাহু, এইটাই 6টা বাহু আছে, এখানে বাহুর সংখ্যা পরপর বলেছে, এখানে 6 আছে। তারপরে দেখো 1 2 3 4 5, এখানে আছে 5টা, 5 কোনটা আছে, এই যে 5 আছে, তাহলে এখানে এটা সরে চলে গেল এটা, ঠিক আছে, 5টা বাহু। আচ্ছা, এইখানে কোনো বাহু নেই, বুঝতে পেরেছো, এটা তো এটা কি বৃত্ত, বৃত্ততে কোনো বাহু থাকে না, এখানে বাহুর সংখ্যা বলেছে, তাহলে বাহু কি 0, তাই 0 আছে, তাহলে এটার সঙ্গে চলে গেল এটা, বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে দেখো একটা বর্গক্ষেত্র যা আছে, বাহু কত 1 2 3 4, 4টে বাহু, এই যে 4 আছে, তাহলে এখান থেকে চলে গেল কোনটা, এটা, বুঝতে পেরেছো, 4টা বাহু আছে, বোঝা গেছে মোটামুটি। তাহলে আমাদের এইটা কমপ্লিট হয়ে গেল, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা চলে যাব 4 দাগের। 4 দাগের কি আছে একটু দেখে নিই। তাহলে কী বলছে দেখো, বলেছে একটি সরল রেখাংশ এবং একটি বক্ররেখাংশ আঁকো, ঠিক আছে। 4 দাগে বলেছে একটি সরলরেখাংশ এবং একটি বক্ররেখাংশ আঁকো। তুমি খাতায় নেবে, খাতায় করে অবশ্যই সরলরেখা আঁকতে পারবে, এরা বক্ররেখা আঁকতে পারবে। দেখো যেভাবে আমরা বলছি সেইভাবে সুন্দর করে এঁকে ফেলবে, দাগ দেবে এইভাবে, আমি একটু দাগ লিখে করেছি দেখো, এইভাবে 4 দাগে দাগ দেবে। 4 দাগে কি না ক, 4 দাগের কতে এইভাবে দাগ দেবে, এইভাবে সরল রেখাটা অঙ্কন করবে, ঠিক আছে। সরল রেখার কিন্তু দুদিকে তীর চিহ্ন হবে, কিন্তু রেখাংশে, যেহেতু এখানে রেখাংশ বলছে, এখানে কিন্তু রেখাংশে কোনোভাবে তীর চিহ্ন হবে না, তুমি যখন আঁকবে এখানে তীর চিহ্নটা দেবে না, ঠিক আছে, এইভাবে দেবে। বক্ররেখা আঁকবে, বক্র নিশ্চয়ই জানো, বক্ররেখা কীভাবে আঁকবে, এগুলো অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, ভালো লাগবে, এইভাবে 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 দিয়ে দেবে, ঠিক আছে। এইটা হচ্ছে বক্ররেখা। তাহলে এইভাবে তোমার ছবি আঁকতে বলেছিল, সুন্দর করে এটাকে এইভাবে সুন্দর করে এইভাবে দুটো ছবি এঁকে ভালো করে দিয়ে দেবে, ঠিক আছে। এটা পেন্সিল নিয়ে আঁকবে, তাহলে সুবিধা হয় তোমাদের, ঠিক আছে, পেন্সিল নিয়ে আঁকবে। ওকে ওকে, এবারে কি বলেছে দেখো, ক্ষয় দাগের কী বলেছে দেখো, বলছে একটি ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছে, বুঝতে পেরেছো, একটি ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন। প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে, মোট কত টাকা পেয়েছেন?
তাহলে একটি ঘুড়ির দাম হচ্ছে 6 টাকা, তাহলে কতগুলো ঘুড়ি বিক্রি করেছে না 148টি। তাহলে কী করতে হবে, একটি ঘুড়ির দাম যদি 6 টাকা হয় নিশ্চয়ই 148টি ঘুড়ি বিক্রি করেছে, মানে কি 6 গুণিত 148 করবো, কত টাকা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে কীভাবে করবো দেখো, খাতা করে আমি করছি, সেটা একটু দেখে নাও কীভাবে করছি। দেখো ক্ষয়ের দাগে, এখানে তোমরা সুন্দর করে ক্ষয়ের দাগ দেবে। ঠিক আছে, ক্ষয়ের দাগে কী লিখবে, এইভাবে লিখবে যে প্রতিটি ঘুড়ির দাম, প্রতিটি ঘুড়ির দাম কী লিখবে, একটা ঘুড়ির দাম হচ্ছে 6 টাকা, প্রতিটি ঘুড়ির দাম কত না 6 টাকা। তাহলে অতএব কতগুলো বিক্রি হয়েছে না 148টি ঘুড়ির দাম, 148টি ঘুড়ির দাম কত হবে, 148টি ঘুড়ির দাম হবে কত না 148 গুণিতক 6। ঠিক আছে, 148 গুণিতক 6 টাকা। ঠিক আছে, এবার আমরা গুণ করে দিই। তাহলে কী করে করবো, তাহলে বাইরে গুণ করে দেবো এইভাবে, 148কে 6 দিয়ে গুণ করব, এবার 6 গুণ করব, 8 6 48, হাতে রইল 4, 6 4 24, 25 26 27 28, হাতে রইল 2, 6কে 6 7 8, এই যে 888, তাহলে এখানে হয়ে যাবে কত 888 টাকা। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো কী বললাম। তাহলে এখানে বলেছে, কোশ্চেন কী বলেছে, মোট কত টাকা পেয়েছে, এখানে লিখবো অতএব মোট, লিখবে মোট 888 টাকা পেয়েছে। ঠিক আছে, 800 টাকা পেয়েছেন লিখবেন, পেয়েছেন 888 টাকা পেয়েছেন। ঠিক আছে, বুঝতে পেরেছো কী বললাম। আচ্ছা, এরপরে কোশ্চেনে কী বলেছে দেখো, গয় দাগেরটা বলছে 302 ভাজিতক 3, 302কে 3 দিয়ে ভাগ করতে বলেছে, তার ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করতে বলেছে। তার খুবই সোজা, তোমরা এখন গয়ের দাগ দেবে, এখানে গয়ের দাগ দেবে, গয়ের দাগে কী করতে হবে না 302কে ভাগ করবে, তার 302কে তুমি ভাগ করবে কত দিয়ে, 3 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, ভাগফল আর ভাগশেষ চাইছে, এবার ভাগ করবে, ভাগ করো, 3 একে 3। ঠিক আছে, বিয়োগ চিহ্ন, এখানে তো শূন্য এখানে চলে গেলো, এখানে একটা শূন্য, তো এখানে একটা তাহলে শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আবার চলে গেলো 2, এবার 3 0 0, এখানে 3 0 0, তাহলে এখানে চলো 2, তাহলে 100 পেলাম, এখানে 100 পেলাম, এখানে তাহলে অতএব ভাগফল লিখবো, অতএব ভাগফল কী লিখবো, অতএব ভাগফল কত লিখলে, অতএব ভাগফল সমান 100, ভাগফল কত পেলে 100। আর কি পেয়েছে, আর কি বের করতে বলেছে, ভাগশেষ, তো এখানে লিখবো অতএব ভাগশেষ লিখবে, ভাগশেষ, এখানে কোথায় ভাগশেষ বলেছে, তো হ্যাঁ ভাগশেষ বলেছে, তাহলে ভাগশেষ কত না, ভাগশেষ কত পড়ে থাকছে না 2, তাহলে এখানে লিখলে 2, ভাগশেষ কত হলো 2, বুঝতে পেরেছো। তাহলে ভাগশেষ পেয়ে গেলাম 2, ভাগফল 100, ভাগশেষ পেলাম 2, বুঝতে পেরেছো। এইভাবে পুরো দেখো, এইভাবে পুরো যে দেখতে পাচ্ছ যে কোশ্চেনটা ছিল, যে পুরো কোশ্চেনটা ছিল পুরো আমি কমপ্লিট করে ফেললাম, কোনো সমস্যা নেই, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এইভাবে মডেল হেটের টাস্কটা তোমাদেরকে করে দেওয়া হলো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। সেপ্টেম্বর মাসে মডেল হেটের টাস্কগুলোতে সব নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি প্রশ্নের জন্যই নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যেটা আগের মডেল হেটের টাস্কগুলোতে ছিল না। সেইভাবে তোমাদেরকে, সেই অনুযায়ী তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমে তোমাদেরকে আমি প্রশ্নগুলো দেখাবো, তারপর প্রশ্ন এবং উত্তর একসঙ্গে পরপর করে সুন্দর করে দেখাবো, এবং তুমি খাতায় কীভাবে করবে সেটাও আমি সুন্দর করে দেখিয়ে দেবো। ঠিক আছে, ওকে, চলো প্রথমে দেখো, একের দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের আমার 2 দেখতে পাচ্ছ, এখানে আছে একের দাগের 1.1 আছে, 1.2, 1.3, 1.4, 1.5, 1.6, 1.7, 1.8, 1.9, টোটাল 9টা কোশ্চেন আছে এখানে। এখানে প্রতিটি প্রশ্নের মান 2 মার্ক বলে দেওয়া হয়েছে। আচ্ছা, 2-এর দাগও ঠিক একই রকম বলা হয়েছে, দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষা লিখতে বলেছে, এটা কিন্তু প্রতিটি প্রশ্নের মান 3 মার্ক করে আছে। এখানে আছে এখানে 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, এখানে 7টা প্রশ্ন আছে, বুঝতে পেরেছো। আর নিচে দেখো 3-এর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, ব্যাকরণ থেকে বা গ্রামার থেকে আছে 3.1, 3.2, 3.3-এর আবার 3টে আছে, 3.4 আছে। ঠিক আছে, এই এতগুলো কোশ্চেন আছে, এগুলো প্রতিটি প্রশ্নের মার্ক 1 করে বলে দেওয়া হয়েছে, এবং সেখানে বলে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে, কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না। ঠিক আছে, তারা কোশ্চেনটা দেখে নিলে, এবার আমরা পরপর করে চলে যাই প্রশ্ন এবং উত্তরটা নিয়ে। প্রথম যে প্রশ্নটা আছে সেটা কী আছে সেটা আমরা দেখে নিই। দেখো, প্রথম প্রশ্নটা ছিল এইটা 1.1, গায়ের লোক হাঁপ ছেড়ে বাঁচলো, কখন গায়ের লোক হাঁপ ছেড়ে বাঁচলো। ঠিক আছে, তাহলে এইভাবে সুন্দর করে উত্তরটা লিখবে। উত্তরটা এইভাবে লিখবে যে সরকারের লোকেরা নদীতে
কম সোনা খুঁজে পাওয়ার ফলে পাততাড়ি গুটিয়ে তাঁবু উঠিয়ে যেদিন তারা চলে গেল সেদিন গাঁয়ের লোক হাঁপ ছেড়ে বাঁচল। বুঝতে পারছো? এইটুকু লিখলেই হবে, যেহেতু 2 মার্ক আছে তাহলে এইভাবে সুন্দর করে এইটুকু লিখবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন কী বলছে দেখো 1.2 জীবনভর শব্দের অর্থ কী? শব্দটি ব্যবহার করে একটি বাক্য রচনা করো। আচ্ছা, উত্তর দেখো এইভাবে লিখবে, জীবনভর শব্দের অর্থ হচ্ছে সারা জীবন। তা জীবনভর দিয়ে একটা বাক্য রচনা কি না, আমি জীবনভর একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে চাই। ঠিক আছে, তাহলে এইভাবে সুন্দর করে উত্তরটা লিখবে। ওকে, এবার চলে আসছে 1.3 প্রশ্নটা কী আছে, কি বলেছে, এবার কি মনে করে এই প্রশ্নের উত্তরে শ্রোতা কি বলেছিলেন? এবার কি মনে করে এই প্রশ্নের উত্তরে শ্রোতা কি বলেছিলেন? উত্তরে তাহলে এইভাবে সুন্দর করে লিখবে, এবার কি মনে করে এই প্রশ্নের উত্তরে শ্রোতা অর্থাৎ লেখক জীবন সর্দার বলেছিলেন যে চৈত্র মাস শুকনো কাল হওয়ায় তিনি তখন দামোদরের তীরে অনেক সবজি ফসল দেখেছিলেন, আর এবার তিনি জল ভরা নদী দেখতে এসেছেন। ঠিক আছে, এইভাবে এইটুকু লিখলেই হবে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরে শ্রোতা কী বলেছিলেন এইটুকু লিখলেই হবে। শুনতে পেয়েছো? আচ্ছা, এবার 1.4 কী বলেছে দেখো, আমি তবে 100টা দাঁড়, আমি পাল তুলে দিই 4টে 5টা 6টা, কেন কথক এমনটি করতে চায়? উত্তর তাহলে কীভাবে লিখবে দেখো, উত্তর এইভাবে লিখবে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কথক তার নৌকা যাত্রা কবিতায় মধুমাঝির নৌকাটি নিয়ে 100টা দাঁড় এঁটে 4টে 5টে 6টা পাল তুলে দিয়ে মাত্র একটি বার 7 সমুদ্র 13 নদী পেরিয়ে যেতে চাইছেন। ঠিক আছে, তাহলে যেভাবে লেখা হলো সুন্দর করে এইভাবে তুমি লিখে ফেলবে। ঠিক আছে, অবশ্যই ভালো করে গল্পগুলো তো অবশ্যই তুমি ভালো করে পড়বে। ওকে, ব্যাস এরপরে কোশ্চেনটা কী আছে দেখো 1.5 সেক্সটান্ট এর কাজ কি? সেক্সটান্ট এর কাজ কি না, উত্তরটা এইভাবে লিখবে, যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সটান্ট। পর্যটক ও অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য একটি অত্যাবশ্যকীয় যন্ত্র। বুঝতে পেরেছো? তাহলে এইটা এই প্রশ্নের উত্তরে সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। ঠিক আছে, এবার 1.6 পর্যটন কবিতায় মহেশ দাসের গন্তব্য কোথায়? ঠিক আছে, প্রশ্ন উত্তর এইভাবে সুন্দর করে লিখে নেবে। তো উত্তরটা কীভাবে লিখবে দেখো, উত্তরটা এইভাবে লিখবে, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পর্যটন কবিতায় মহেশ দাস ভর দুপুরে ধুলো উড়িয়ে সান্টাফে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে 1.6 প্রশ্নের উত্তরটা সুন্দর করে এইভাবে লিখবে, যেহেতু এগুলো 2 মার্কের আছে তাহলে এগুলো সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। এবার 1.7 প্রশ্ন কী আছে দেখো, এমনকি বুড়ো লোকের উপকারে ও আসতে গাছেরা কিভাবে বুড়ো লোকের উপকারে আসতো? ঠিক আছে, তো উত্তরটা কীভাবে লিখবে না, গাছেরা কেন চলাফেরা করে না? গল্পে বুড়ো লোকের নানা উপকারে আসতো গাছেরা, তার জন্য বুড়ো লোককে গাছের ডালে চড়তে হতো, তারপর গাছেরাই তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিত, এমনকি সেই বুড়ো লোকটি যেখানে যেতে চাইতো গাছ সেখানেই তাকে পৌঁছে দিত। বুঝতে পেরেছো? তাহলে এই উত্তরগুলো তোমরা সুন্দর করে এইভাবে লিখে ফেলবে খাতায় করে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও যদি ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিও। ঠিক আছে, চলো এবারে 1.8 কোশ্চেনে কী বলেছে দেখো, সানুর বাবাই বলেছিলেন কথাটা কি? সানুর বাবাই বলেছিল কথাটা কি? উত্তরটা এইভাবে লিখবে, কার্তিক ঘোষের লেখা জুঁই ফুলের রুমাল গল্পে সানুর বাবা বলেছিলেন যে মল্লিক বাবুদের বাগানে আকাশ ছোঁয়া বাড়ি উঠবে, গাছপালা পুকুর আর কিছু থাকবে না, সব শহর হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে 1.8 উত্তরটা তোমরা সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। আশা করি কোনো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তোমাদের। ওকে, 1.9 প্রশ্নটা কী বলছি দেখো, তাল গাছ কেবলই তাদের ডাকে, তাল গাছ কাদের ডাকে? উত্তরটা কীভাবে লিখবে দেখো, উত্তরটা এইভাবে লিখবে, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাথী গল্পের তাল গাছ উড়ন্ত বলাকাদের কেবলই তার পাতা নেড়ে ডাকে, এছাড়াও তাল গাছ শরতের মেঘকে ডাকে। ঠিক আছে, তাল গাছ শরতের মেঘকে ডাকে। এইভাবে 1.9 প্রশ্নের উত্তর সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবারে 2 যে প্রশ্নগুলো আছে সেটা আমরা খুব শুরু করবো। এগুলো কিন্তু 3 মার্ক করে, এটা খেয়াল রাখবে, এটা 3 মার্ক, আগেরগুলো সব 2 মার্ক ছিল, এবার এগুলো কিন্তু 3 মার্ক করে। 2.1 প্রশ্নটা কী আছে দেখো, সংস্কৃতে দিদিমণির নাম রেখেছিলেন নদী মাতৃকে, কেন তিনি এমন নাম রেখেছেন? উত্তরটা কীভাবে লিখবে দেখো, গৌরী ধর্মপালের লেখা সোনা গল্পে সংস্কৃতে দিদিমণি সোনার নাম রেখেছিলেন নদী মাতৃকা। নদী মাতৃকা শব্দের অর্থ হলো নদী যার কাছে মায়ের মতো। মায়ের সাথে সন্তানের যেমন নারীর সম্পর্ক ঠিক তেমনি সোনার সঙ্গে নদীর সেই সম্পর্ক।
নদী যেন তার সত্যিকারের মা যেমন তার সন্তানকে তাদের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তোলে, ঠিক তেমনি সোনা নদীকে ভালোবাসে। সে সারাদিন নদীর বুকে সাঁতার কেটে বেড়ায়। নদীমা হিরণ্য বক্ষে ঢেউ দুলিয়ে হাসেন আর তার সারা গায়ে সোনা চিকচিক করে, তাই দিদিমণি তার এমন নাম রেখেছেন। বুঝতে পেরেছ? তাহলে 3 মার্কে যেহেতু কোশ্চেনের উত্তর, তাহলে তোমাকে এইভাবে এইটুকু লিখতেই হবে তোমাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। এর পরের কোশ্চেন কী বলছে দেখো, 2.2 ভালো তো নয়, বাঁকা সোজা সহজ পথের থেকে, কথাটির তাৎপর্যটা কি? উত্তরটা এইভাবে লিখবে দেখো। শক্তি চট্টোপাধ্যায়ের লেখা নদী কবিতায় কবি নদীর চলার সঙ্গে নিজের জীবনে চলার তুলনা করেছেন। নদী কখনো সোজা যায় না, সব সময় বাঁকা পথে যায়। যদি নদী সোজা যেত তাহলে কবি ও নদীর সাথে যেত। কবির মতে বাঁকা পথ সোজা ও সহজ পথের থেকে ভালো নয়। একদিকে পথের মানুষজন সোজা পথে চলার পরামর্শ দেয়, এই পথই জীবনের সেরা পথ, সেই পথ থেকে বিচ্যুত হওয়ার একদম উচিত নয়। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে সুন্দর করে 2.2 এর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নের উত্তরটা এইভাবে সুন্দর করে খাতায় করে লিখবে এবং লিখে অবশ্যই ভালো করে গল্পগুলো পড়ে এগুলো লিখবে। ঠিক আছে, 2.3 প্রশ্ন কী আছে দেখো। মনু আমার কথা শুনে হেসে ফেললো, কোন কথায় মনু হেসেছে? উত্তর কীভাবে লিখবে দেখো। উত্তর এইভাবে লিখবে। জীবন সর্দারের লেখা নদীর তীরে একা গল্পে লেখক যখন মনু মাঝিকে বলেছিলেন দামোদরের চরে ওই যে আসানসোল থেকে আদ্রা সবার লাইনে দামোদরের উপর দামোদর স্টেশন, সেখানে নদীমার চওড়া বটে তবে জল নেই, তার চড়ায় দেখা দেখিয়েছে। ঠিক আছে, চওড়ায় চোখা দেখিয়েছে। এইভাবে এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবং কাদা কোঁচানো দেখেছি এবং মেছো বক দেখেছি, এই কথা শুনে মনু এসে লাস্ট পার্টটা এটা ছিল, এটা লিখে নেবে। কাদা কোঁচা দেখেছি, মেছো বক দেখেছি, এই কথাগুলো শুনে মনু হেসেছে। ঠিক আছে, এটা বাকিটা ছিল, এটা লিখে নেবে। এবার 2.4 প্রশ্নটা দেখো কী বলেছে। গল্প বলায় তোমার কোলে এসে কথক কোন গল্প শোনাতে চায়? উত্তরটা কীভাবে লিখবে দেখো। উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা কবিতায় কথক অর্থাৎ কবি নিজে শ্যাম ও আশাকে সঙ্গে নিয়ে 7 সমুদ্র 13 নদীর পাড়ি দিতে চান। তাদের নৌকো ভোরবেলায় ছাড়বে, দেখতে দেখতে তাদের নৌকো অনেক দূর ভেসে যাবে। মা যখন পুকুর ঘাটে দুপুরবেলা থাকবে তখন তারা নতুন রাজার দেশে পৌঁছে যাবে। একে একে তারা তীর পূর্ণিমার মাঠ, তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে। তারপর তারা যখন সন্ধেবেলা ফিরে আসবে তখন তিনি মায়ের কোলে বসে এসব গল্প শোনাতে চায়। বুঝতে পেরেছো? এই প্রশ্নের উত্তর সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। 2.5 প্রশ্নটা দেখো। তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর। সেই সময়ের কথা গাছের কেন চলাফেরা করে না গল্পে কিভাবে ফুটে উঠেছে? উত্তরটা কীভাবে লিখবে এইভাবে দেখো। প্রচলিত গল্প গাছেরা কেন চলাফেরা করে না। গল্পে খুব প্রাচীনকালে গাছেরাও মানুষ ও অন্যান্য জীব জন্তুর মতো চলাফেরা করতে পারত। গাছেরা শেকড় বাকড় মাটির নিচে চলাচল করে দিব্যি ঘুরে বেড়াতো। সে সময় গাছ ও মানুষ ছিল দুজনের বন্ধু। তখন কোনো যানবাহন না থাকায় মানুষকে হেঁটেই দূর দূরান্তরে যেতে হতো। গাছেরা তাদের শাখা প্রশাখা ছড়িয়ে দিত চারিদিকে, আর মানুষ তাদের পোশাক আশাক বাক্স পাটরা থলি গাছের ডালে ঝুলিয়ে রাখত। মানুষের নির্দেশে গাছেরা হেঁটে হেঁটে গিয়ে সেই সব জিনিস ঠিক ঠিক লোকের বাড়িতে পৌঁছে দিত। এমনকি বুড়ো লোকেদের গাছের নিজেদের ভালো ভালো ডালে বসিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিত। অর্থাৎ সেই প্রাচীনকালে মানুষ ও গাছ ছিল একে অপরের উপকারী সাথী। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর তুমি সুন্দর করে এইভাবে লিখে ফেলবে আশা করি। ঠিক আছে, এবার 2.6 প্রশ্ন কী বলেছে দেখো। একা একা থাকতে নেই গল্পে বর্ষার রাতে কি ঘটেছিল? না উত্তর লিখে এইভাবে না। প্রচলিত গল্প একা একা থাকতে নেই গল্পে বর্ষার রাতে অর্থাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় অর্থাৎ শুরু হয়। সেই হাওয়ায় মাকে তৈরি পরিবারে ঘর বাড়ি ভেঙে গেল, ঝড়ে হাওয়ার দাপটে গাছপালা ভেঙে গেল। ঠিক আছে, তাহলে এই 2.6 উত্তরটা এইটুকু লিখলেই হবে, কোনো সমস্যা নেই। 2.7 প্রশ্নটা দেখো। আজ কি আরাম। আরাম কবিতায় শিশুটি আরাম বোধ করে কেন? উত্তরটা এইভাবে লিখবে। শঙ্খ ঘোষের লেখা আরাম কবিতায় শিশুটি ভোরবেলা পাখির ডাকে ঘুম থেকে উঠে দেখে তার মা বাবা দুজনে দুপাশে রয়েছে। পাশের ঘরে তার জিজি বেহুশ অবস্থায় ঘুমোচ্ছে। এমরে পুতুলের টুং টাং শব্দ করছে। একদিকে আজকের ডাক শোনা যাচ্ছে আর অন্যদিকে শ্রীরাম অর্থাৎ সীতারামের নাম গান শোনা যাচ্ছে।
এই সব দেখে তার মনে হচ্ছে আজকের দিনটা খুবই আরামের। ঠিক আছে, তাহলে এইভাবে সুন্দর করে এই 2.7-এর উত্তরটা এইভাবে লিখে ফেলবে। এবার চলে আসি 3.1-এর যে প্রশ্নটা ছিল সেটা আমরা দেখে নিই কী বলেছে। বাংলা ভাষায় স্বরবর্ণ কী কী? উত্তরটা কীভাবে লিখবে দেখো। বাংলা ভাষায় স্বরবর্ণ মোট 11টি, যেমন ও, আ, হস্যই, দীর্ঘই, হস্য, দীর্ঘ, রি, এ, ওই, ও। উত্তরটা এইভাবে লিখে ফেলবে। এগুলো 1 মার্ক করে যেহেতু আছে। আচ্ছা, তারপর 3.2-এর যে প্রশ্নটা ছিল, দ্বিস্বর কাদের বলা হয়? দ্বিস্বর কাদের বলা হয়? উত্তরটা এইভাবে লিখবে। একই ধ্বনি বা বর্ণের মধ্যে দুটি স্বর অবস্থান করলে তাকে দ্বিস্বর বলে, যেমন ও যুক্ত হস্য, যেমন ওই, ও যুক্ত হস্যই, এইভাবে। ঠিক আছে, ওকে। 3.3-এর প্রশ্নটা কী আছে দেখো, বর্ণ বিশ্লেষণ করতে বলেছে। আকাঙ্ক্ষা কীভাবে লিখবে? আ যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত ও যুক্ত ক হসন্ত যুক্ত পেটকার হসন্ত যুক্ত আ। ঠিক আছে, এবার 3.2 দেখো, বিদ্যাসাগর ব হসন্ত যুক্ত হর্ষই যুক্ত দ হসন্ত যুক্ত অন্তস্থ যুক্ত আ যুক্ত দন্তস্ব হসন্ত যুক্ত আ যুক্ত গ হসন্ত যুক্ত অ যুক্ত র হসন্ত। ঠিক আছে, 3.2-এর উত্তরটা এইভাবে লিখবে। আচ্ছা, এবার 3.3-এ কী ছিল? স্বাধীনতা দন্তস্ব হসন্ত যুক্ত ব হসন্ত যুক্ত আ যুক্ত ধ হসন্ত যুক্ত দীর্ঘইকার যুক্ত দন্তন হসন্ত যুক্ত অ যুক্ত ত হসন্ত যুক্ত আ। এগুলো এইভাবে লিখবে। একই রকমভাবে 3.4-এর যে প্রশ্নগুলো আছে কী ছিল না, নিচের শব্দগুলো কী কী বর্ণ দিয়ে তৈরি? তা সেও একই রকম, এটা উত্তরগুলো সব একই রকম। যেমন বলা আছে অসাবধানী এটা কীভাবে লিখবে না, অ যুক্ত দন্তস্ব হসন্ত যুক্ত আ যুক্ত বয় হসন্ত যুক্ত অ যুক্ত ধয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্তন হসন্ত যুক্ত হর্ষই। এখন 3.4 কী ছিল? বিপর্যস্ত, এইভাবে ব হসন্ত যুক্ত হর্ষই যুক্ত প হসন্ত যুক্ত অ যুক্ত র হসন্ত যুক্ত অন্তস্থ হসন্ত যুক্ত অ যুক্ত দন্ত হসন্ত যুক্ত ত হসন্ত যুক্ত অ। ঠিক আছে, আর শেষে যেটা আছে 3.43 এবং 3.44 অবস্থান ও যুক্ত ব হসন্ত যুক্ত অ যুক্ত দন্ত হসন্ত যুক্ত থ হসন্ত যুক্ত আ যুক্ত দন্ত হসন্ত। আর 3.44 আছে সমুদ্র দন্তস হসন্ত যুক্ত অ যুক্ত ম হসন্ত যুক্ত হস্য যুক্ত দ হসন্ত যুক্ত র হসন্ত যুক্ত অ। ঠিক আছে, এইভাবে সুন্দর করে তোমরা খাতায় করে ভালো করে খাতায় করে তুলবে। অবশ্যই এগুলো বাড়িতে ভালো করে পড়াশোনা কর, খাতায় করে তুলে বুঝে করে তুলবে এবং অবশ্যই ভালো করে পড়বে। পড়ার পর অবশ্যই খাতাগুলো বিদ্যালয়ে জমা করবে। যাই হোক, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। অবশ্যই একটা লাইক দিও। চলো, প্রথমে দেখতে পাচ্ছ জল সংরক্ষণ ও যোগাসন। জল সংরক্ষণ ও যোগাসন থেকে এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, পর্ব দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে একটা দেখে নাও। প্রথমে একে দেখে প্রশ্ন দেখে নাও। নিচের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো যে শব্দঝুড়ি যেখানে নিচে দেওয়া আছে দেখো, পরীক্ষা, ব্যবহার, প্রয়োজন, সাশ্রয়, অভাব, বোধোদয়, অপচয়, জীবন। এই যে দেখতে পাচ্ছ এটা শব্দঝুড়ি দেওয়া হয়েছে। এখান থেকে খুঁজে নিয়ে করে তোমাদেরকে এই যে ড্যাশ পূরণ দেখতে পাচ্ছ, এই ড্যাশ পূরণগুলোই তো পূরণ করতে হবে। ঠিক আছে, প্রথম দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে জল সংরক্ষণ থেকে দেওয়া হয়েছে কয়েক দাগের প্রশ্নটা কী বলেছে দেখো, অন্তত একবার পরীক্ষাগারে পানীয় জলের ড্যাশ দরকার। এখানে কি করবে না, অন্তত একবার পরীক্ষাগারে পানীয় জলের ড্যাশ দরকার। এখান থেকে খুঁজে নিতে হবে কি দরকার না, পরীক্ষা দরকার। এখানে লিখতে হবে পরীক্ষা, পরীক্ষা দরকার। ঠিক আছে, ক্ষয়ে এটাও জল সংরক্ষণ দিয়েছে। বৃষ্টির জল ড্যাশ করা যায় জানি কতভাবে। বৃষ্টির জল ড্যাশ করা যায় জানি কতভাবে। তাহলে এখান থেকে খুঁজে নিয়ে এটা বসাতে হবে। না কি লিখবে এখানে, উত্তরটা কি হবে না, বৃষ্টির জল ব্যবহার করা যায় জানি কতভাবে। ঠিক আছে, বৃষ্টির জলটা ব্যবহারটা বিভিন্নভাবে খরচ করা যায়। গয়ের দাগ কী বলছে দেখো, এটাও জল সংরক্ষণ থেকে দিয়েছে। বৃষ্টির জল ধরে রেখে হবে জলেরই তো ড্যাশ। বৃষ্টির জল ধরে রেখে হবে জলেরই তো ড্যাশ। তাহলে এখান থেকে খুঁজে নিতে হবে কি হবে, উত্তরটা হবে প্রয়োজন। বৃষ্টির জল ধরে রেখে হবে জলেরই তো প্রয়োজন। এখানে লিখবে কি, প্রয়োজন। ঠিক আছে, ঘ তারপর জল সংরক্ষণ থেকে দিয়েছে, জল ব্যবহার করবে সবাই তার ড্যাশ মতো। কি হবে না, তার এখানে লিখবে সাশ্রয় মতো। এখানে কি লিখবে, সাশ্রয়। জল ব্যবহার করবে সবাই তার সাশ্রয় মতো। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেখো কি বলেছে, জল সংরক্ষণ করে দিয়েছে, গরমটা এলে জলের ড্যাশ মানুষ কাঁদে যে কত। গরমটা এলে জলের কি হবে, অভাব। গরমটা এলে, গরমের সময় জলের অভাব হয়, গরমটা এলে জলের অভাব মানুষ কাঁদে যে কত। তারপর দেখো জল সংরক্ষণ করে দিয়েছে, পানীয় জলের ড্যাশ করা মোটেই কাম্য নয়। কি, এটাকে অবশ্যই বুঝতে পারছো, অপচয় করা। পানীয় জলের অপচয় করা মোটেই কাম্য নয়। ঠিক আছে, অপচয় করা।
তারপরটা দেখো জল সংরক্ষণ থেকে, জলই জীবন সকলের মনে হোক আজ ড্যাশ। এখানে কি হবে না, জলই জীবন সকলের মনে হোক আজ বোধোদয়। এখানে লিখবে কি বোধোদয়। ঠিক আছে, তাহলে এই যে একে যে প্রশ্নগুলো ছিল 7টা ছিল, তাহলে আমাদের 7টা কমপ্লিট হয়ে গেলো। এখানে শব্দ জুড়ি থেকে খুঁজে খুঁজে আমরা বসিয়ে নিয়েছি। তাহলে এটা কিন্তু আছে কত মার্ক, 7 মার্ক আছে। দেখতে পাচ্ছ 7টার জন্য 7 মার্ক, তাহলে আমাদের 7 মার্ক হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার আমার একে যে প্রশ্নটা ছিল আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন কী আছে দেখে নিই। 2-এর দাগের প্রশ্নটা আছে, দেখে নাও 2-এর দাগের প্রশ্নটা কী আছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে। 2-এর ক কী বলেছে দেখো, জল আমাদের কি কি কাজে ব্যবহৃত হয়। জল আমাদের কি কি কাজে ব্যবহৃত হয়। এখানে দেখো 4 মার্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছ। জল আমাদের কি কি কাজে ব্যবহৃত হয়, এটা 4 মার্ক আছে, দেখতে পাচ্ছ। তার উত্তরটা কীভাবে লিখবে দেখো, উত্তরটা এইভাবে লিখবে। 2-এর ক 1 নম্বর, খাবার, রান্নার, স্নানের, জামা কাপড়, বাসনপত্র ধোয়ার, শৌচালয় ব্যবহার ইত্যাদির কাজের জন্য। আর 2 নম্বর, সেচের কাজের জন্য। 3 নম্বর, শিল্প এবং বাণিজ্যের জন্য। এগুলোর জন্য আমাদের জল ব্যবহার কাজে লাগে। সমুদ্রের জল পানীয় জল হিসাবে গ্রহণ করা না হলেও এই জলও আমাদের বেঁচে থাকার বিভিন্ন কাজে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এইভাবে পয়েন্টগুলো দিয়ে সুন্দর করে এই 4 নম্বর যেহেতু আছে 4 মার্ক আছে, তাহলে এইভাবে সুন্দর করে উত্তরটা লিখবে। বুঝতে পেরেছ? ব্যাস, তাহলে এটা হয়ে গেল, কোনো সমস্যা নেই আশা করি। ক্ষয় থেকে বলছি দেখো, জলে কি বেশি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে। জলে কি বেশি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে। উত্তরটা এইভাবে লিখবে, জলে আর্সেনিক কি থাকবে, আর্সেনিক। এইভাবে পুরোটা লাইনটা লিখবে, জলে আর্সেনিক বেশি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে। বুঝতে পারছো? পুরো লাইনটা তুমি পুরো লিখবে, আমি এখানে আর লিখলাম না, তোমাদেরকে বলে দিলাম। তো তুমি কীভাবে লিখবে না, জলে আর্সেনিক বেশি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে। ঠিক আছে, গয়ে কী বলছে দেখো, কি কিভাবে বৃষ্টির জল সংরক্ষণ করা যায়। কি কিভাবে বৃষ্টির জল সংরক্ষণ করা যায়, এর উত্তরে কীভাবে লিখবে দেখো, উত্তরে এইভাবে লিখবে, বৃষ্টির জল সংরক্ষণ করার যে কোনো ব্যবস্থার 3টি দিক রয়েছে। জল ধরা, জল বহন করা, জল সঞ্চয় করা। বৃষ্টির জল সংরক্ষণের 2 ধরনের ব্যবস্থা আছে। বাড়ির কাজের প্রয়োজনে ছাদ থেকে বৃষ্টির জল সংগ্রহ করার ব্যবস্থা, আর কৃষিতে বাড়তি সেচের জন্য মাঠে কাছাকাছি জায়গায় জল ধরে রাখার ব্যবস্থা। ঠিক আছে, তাহলে এই উত্তরটা 4 মার্ক আছে, এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইভাবে সুন্দর করে উত্তরটা লিখে ফেলবে। তাহলে এরপর চলে যাচ্ছে 3-এর দাগের প্রশ্নটা কি আছে দেখো। 3-এর দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, আচ্ছা, নিচের যোগাসনের ভঙ্গিগুলো চিনে ছবির নিচে ফাঁকা ঘরে যোগাসনের নাম লেখো। এই যে দেখতে পাচ্ছ যোগাসনের ছবি দেখতে পাচ্ছ, এখানে ছবি দেখতে পাচ্ছ। এই ছবিগুলো থেকে বলছে নিচের যোগাসনের ভঙ্গিগুলো চিনে ছবির নিচে ফাঁকা ঘরে যোগাসনের নাম লিখতে বলেছে। ঠিক আছে, এটার জন্য আবার দিয়ে দেওয়া হয়েছে 8 মার্ক। এটা ঠিক বেশি দেওয়া হয়ে গেছে, যাই হোক। তাহলে এই ছবিটা দেখতে পাচ্ছ, এই যোগাসনটার নাম কি না, এই যোগাসনটির নাম হচ্ছে বৃক্ষাসন। এখানে কি লিখবে, বৃক্ষাসন। এই ছবিটা দেখে কি মনে হচ্ছে, এই ছবিটা দেখে কি মনে হচ্ছে, এই ছবিটার নাম কি, এই ছবি হচ্ছে বজ্রাসন। এটার নাম কি, বজ্রাসন। ঠিক আছে, আর গতে বলেছে তুমি যে যোগাসনটি সবচেয়ে ভালো অনুসরণ করতে পারো তার নাম লেখো। তা তুমি একটা তোমার মতো তুমি যে যোগাসনটি পছন্দ করো তার নাম একটা লিখে দেবে। আমি একটা ধরে নিলাম পদ্মাসন করতে ভালোবাসি, তাই এখানে পদ্মাসন লিখে ফেললাম। এই ছিল টোটাল প্রশ্ন। যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। 3য় শ্রেণীর আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটির টাস্ক, যেটা সেপ্টেম্বর মাসে বিদ্যালয়গুলো থেকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে পার্ট 6। এটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুবান্ধবের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আরেকটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু এবারে নতুন মডেল একটা টাস্কে কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। প্রতিটা বিষয় যেমন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে মডেল টাস্কে, যেটা আগের মডেল একটা টাস্কগুলোতে ছিল না, এবার কিন্তু নতুনভাবে দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের পরিবেশে যে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, দেখো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা পরপর করে দেখাই এবং সঙ্গে উত্তরটাও বলে দিই পরপর করে। ঠিক আছে, চলো শুরু করা যাক। ঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে কিন্তু 3টে দেওয়া আছে, দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কিন্তু 1 মার্ক করে। ওকে, তো প্রথম যে কোশ্চেনটা আছে দেখো 1.1-এর কি বলেছে, আগেকার দিনের মানুষ পোশাক তৈরির জন্য ব্যবহার করত ক সুতো, খ পশম, গ সিনথেটিক উল, ঘ গাছের ডাল। তার উত্তরটা কি হবে? উত্তরটা নিশ্চয়ই জানো যে আগেকার দিনে মানুষ পোশাক তৈরির জন্য ব্যবহার করত গাছের ছাল, মানে উত্তরটা হবে ঘ গাছের ছাল। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এবার চলে এসেছি 1.2-এর প্রশ্নটা কি বলেছে,
তোমার রাজ্যের উত্তর দিকে একটি জেলা হলো। তোমার রাজ্যের উত্তর দিকের একটি জেলা হলো। তাহলে তোমার আগে জানাবে যে তোমার রাজ্য, তোমাদের রাজ্য কি, তোমাদের রাজ্য, আমাদের রাজ্যের নাম কি, আমাদের রাজ্যের নাম হচ্ছে কি পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের কি বলেছে উত্তর দিকে কোন জেলা আছে? কতে পুরুলিয়া, খ পূর্ব মেদিনীপুর, গ কালিম্পং, না ঘ উত্তর চব্বিশ পরগনা। না উত্তর নয় জানো যে এটা হবে গ কালিম্পং। উত্তরটা কি হবে? গ কালিম্পং। ওকে, তারপরে কোশ্চেনটা একটু দেখে নাও 1.3 কি বলেছে দেখো। পিনকোড হলো ক বাড়ির নাম্বার, খ রাস্তার নাম্বার, না গ টেলিফোন নাম্বার, না ঘ পোস্ট অফিসের নাম্বার। এটা তো তোমরা সকলেই জানো, আমরা যখন ঠিকানা লিখি তখন এই পিনকোড ব্যবহার করা হয়। তার পিনকোডটা কি না, পিনকোডটা হচ্ছে উত্তরটা হবে ঘ পোস্টাল কোড নাম্বার। এটা হচ্ছে যখন পোস্ট অফিসে কোনো চিঠি পাঠানো হয় তখন এই নাম্বারটা দিতে হয়। ঘ পোস্ট অফিস নম্বর। ঠিক আছে, পোস্ট অফিসের নম্বর বলা হয়। ঠিক আছে, তাহলে এটা আমাদের একের দাগে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা চলে যাচ্ছি 2-এর দাগের প্রশ্নগুলো দেখতে। 2-এর দাগের 1 প্রশ্ন কি বলছে দেখো। শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালককে কিভাবে ব্যবহার করে? এগুলো কিন্তু প্রত্যেকটা দেখতে পাচ্ছ 1 মার্ক করে। তাহলে এর উত্তরটা কিভাবে লিখবে? যে শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালককে কিভাবে ব্যবহার করে? তাহলে উত্তরে তোমরা এইভাবে লিখবে। কিভাবে লিখবে দেখো, শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালককে ফুলিয়ে রাখে। ঠিক আছে, তাহলে এইভাবে এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। ওকে, ব্যাস। এরপরে চলে যাচ্ছি 2.2 কি বলেছে। পাকা বাড়ির দেওয়াল তৈরি কাজে লাগে এমন একটি উপাদানের নাম লেখো। পাকা বাড়ি তৈরির জন্য কাজে লাগে এমন একটা উপাদানের নাম লিখতে বলেছে। তাহলে এর উত্তরটা তুমি কিভাবে লিখবে? তো এইভাবে লিখবে যে পাকা বাড়ির দেওয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদানের নাম হলো ইট। ঠিক আছে, তাহলে এইভাবে সুন্দর করে এর উত্তরটা এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। কোনো সমস্যা নেই আশা করি। ব্যাস হয়ে গেল। এরপরে চলে যাচ্ছি 2.3 কি বলেছে দেখো। পারিবারিক জীবিকার একটি উদাহরণ লেখো। পারিবারিক জীবিকার একটা উদাহরণ লিখতে বলেছে। তাহলে কি বলবে? তো উত্তর এইভাবে লিখবে যে পারিবারিক জীবিকার একটি উদাহরণ হলো কর্মকার। বুঝতে পেরেছো? কর্মকার কারা জানো তো? যারা সোনার কাজ করে তাদের কর্মকার। মানে একজন থেকে আরেকজন থেকে একজন পারিবারিকভাবে এটা চলতেই আছে। এই জন্য এইভাবে উত্তরে লিখবে পারিবারিক জীবিকার একটি উদাহরণ হলো কর্মকার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে 2-এর যে প্রশ্নগুলো ছিল এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে চলে যাচ্ছি 3-এর দিকে প্রশ্নগুলো। কি বলেছে দেখো। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে কিন্তু পত্রে দেখো 2 মার্ক করে, দুটো আছে 2 মার্ক করে, 2, 2, 4 দেখতে পাচ্ছ। 3.1 প্রশ্নটা কি বলছে দেখো। পোষা গরুদের চটের জামা কেন পরানো হয়? পোষা গরুদের চটের জামা কেন পরানো হয়? ঠিক আছে, তাহলে এর উত্তরটা যেহেতু 2 মার্কে আছে তাহলে তুমি কিভাবে লিখবে দেখো, এইভাবে লিখবে। পোষা গরুদের চটের জামা পরানো হয় কারণ 1 নম্বর শীতের হাত থেকে রক্ষা পেতে, 2 নম্বর মশার কামড়ের হাত থেকে বাঁচতে। ঠিক আছে, তাহলে এইভাবে দুটো, যেহেতু 2 মার্ক আছে এইভাবে দুটো পয়েন্ট দিয়ে সুন্দর করে এটা লিখে ফেলবে। কোনো অসুবিধা নেই নিশ্চয়ই আশা করি। ওকে, এরপর চলে যাচ্ছি 3.2 কি বলেছে। ভূমিকম্প অঞ্চলে ইট সিমেন্ট বাড়ির বদলে কাঠের বাড়ি তৈরি করা ভালো, এ বিষয়ে তোমার মতামত লেখো। ঠিক আছে, ভূমিকম্প প্রবণ অঞ্চলে ইট সিমেন্ট বাড়ির বদলে কাঠের বাড়ি তৈরি করা ভালো, এ বিষয়ে তোমার মতামত লেখো। তো এটার উত্তরটা কিভাবে লিখবে দেখো। এর উত্তর তুমি এইভাবে লিখবে। কিভাবে দেখো। ভূমিকম্প প্রবণ অঞ্চলে ইট সিমেন্ট বাড়ির বদলে কাঠের বাড়ি তৈরি করা ভালো কারণ 1 নম্বরে লিখবে ভূমিকম্পের বাড়ি ফেটে যায় ফলে ইট সিমেন্টের বাড়ি নষ্ট হয়ে যায়। ঠিক আছে, 2 নম্বর কি লিখবে। ইট সিমেন্টের বাড়ি ভূমিকম্পে ভেঙে পড়লে মানুষের মৃত্যুও হতে পারে। ঠিক আছে, আর 3 নম্বর লিখবে কাঠ দিয়ে বাড়ি তৈরি করলে এবং টিনের ছাউনি দিলে কিছুটা সুবিধা, কারণ কি করতে হবে না, কারণ ভূমিকম্পে তা নষ্ট হলেও সেই কাঠ ও টিনকে পুনরায় ব্যবহার করা যাবে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে যে উত্তরটা বললাম, যেভাবে লিখলাম, এইভাবে সুন্দর করে এই উত্তরটা তোমরা ভালো করে লিখে ফেলবে। ঠিক আছে, এরপরে 4-এর দিকে প্রশ্নটা কি বলছে দেখো। 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। ঠিক আছে, বাড়ির বিভিন্ন কাজে তোমার পরিবারের জন্য সদস্যদের তুমি কিভাবে সাহায্য করো। তাহলে এটা কিন্তু 3 মার্ক আছে। তাহলে একটু সুন্দর করে উত্তরটা লিখবে দেখো। এইভাবে লিখবে। কীভাবে লিখবে দেখো। বাড়ির বিভিন্ন কাজে আমার পরিবারের সদস্যদের আমি বিভিন্ন রকমভাবে সাহায্য করে থাকি। যেমন 1 কেউ যাওয়ার সময় বা কেউ খাবার জল চাইলে আমি সেটা দেই। 2 নম্বর
কারোর অসুখ হলে মাথায় জলপট্টি দিয়ে দিই। 3 নম্বর, বাগানের কাজে জল দিই। 4 নম্বর, কিছু আনার দরকার হলে দোকানে যাই। 5 নম্বর, কেউ বাইরে গেলে দরজায় ছিটকেনি আটকে দিই। 6 নম্বর, বাইরে থেকে কেউ বাড়িতে এলে দরজা খুলে দিই। ঠিক আছে, এইভাবে যে পয়েন্টগুলো, এতগুলো পয়েন্ট দিয়ে দিলাম, সুন্দর করে এইভাবে পয়েন্টগুলো দিয়ে দিয়ে তুমি সুন্দর করে এর উত্তরগুলো এইভাবে লিখে ফেলবে। আশা করি কোনো সমস্যা নেই। যাই হোক, তোমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। এবং বাকি বিষয়গুলোর উত্তর জানতে হলে অবশ্যই ডেসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা বাকি বিষয়গুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 3 ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটা সেপ্টেম্বর মাসে বিদ্যালয়গুলো থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে, প্রথমে আমি তোমাদেরকে দেখাবো প্রশ্নটা কি আছে এবং এবারে নতুনত্ব কি, তোমরা আগের যে মডেল একটি টাস্কগুলো করেছো তার থেকে এখানে নতুন মডেল একটি টাস্কে এখানে কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি প্রশ্নের জন্যই নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, যেটা তোমাদের যেমন কোশ্চেন পেপার হয়, প্রশ্নপত্র যেমন হয়, ঠিক এটাও ঠিক তেমন। তোমরা নিশ্চয়ই জানো কিনা জানি না, একটু বলে দিই। তোমাদের কিন্তু এই যে মডেল টাস্কগুলো দেখতে পাচ্ছ, এগুলো যদি তোমরা ঠিকঠাক করে এখান থেকে যে নাম্বারগুলো পাবে, সেই নাম্বারগুলো দিয়ে তোমরা 3য় শ্রেণী থেকে 4র্থ শ্রেণীতে উঠবে। এই জন্য এগুলো ঠিকঠাক করে ভালো করে প্র্যাকটিস করবে, বাড়িতে ভালো করে পড়াশোনা করবে। আমরা জাস্ট শুধু গাইড দিয়ে দেবো এবং কীভাবে হয় সেটা একটু বলে দেবো, কিন্তু তোমাদেরকে বাড়িতে বসেই পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে, চলো প্রথমে তোমাদেরকে আমি প্রশ্নটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে বলা আছে প্রশ্নে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা পড়বো, পড়ার পর পড়তে বলা হয়েছে এবং কিছু কোয়েশ্চেন দেওয়া হয়েছে। এই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে উত্তরগুলো করতে হবে। এখানে অ্যাক্টিভিটি 1 দেওয়া হয়েছে, অ্যাক্টিভিটি 2, আচ্ছা অ্যাক্টিভিটি 3 দেওয়া হয়েছে। দেখো অ্যাক্টিভিটি 3 দেওয়া হয়েছে, ফিল ইন দ্য টেবিল কারেক্টলি অ্যাডিং ডি আর ইডি টু দ্য ওয়ার্ড দেওয়া হয়েছে। এবং অ্যাক্টিভিটি 4-এ রাইট দ্য 4 সেন্টেন্স অ্যাবাউট ফ্রগস। ঠিক আছে, এটা 5 মার্ক, দেখতে পাবে 5 মার্ক, প্রত্যেকটা 1 মার্ক করে এগুলো সব নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা এবারে পরপর করে করবো। চলো প্রথমে আমি প্রথম কী করবো, প্যাসেজটা আগে পড়বো। ওকে, প্রথম যে প্যাসেজটা আছে সেটা আমরা এখন দেখে নিই। মডেল টাস্ক ক্লাস 3 ইংলিশ, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোজ। কী বলা হয়েছে দেখো, প্যাসেজটা কী বলা হয়েছে না, prawns also live in water. prawns also live in water মানেটা কি না, চিংড়ি, prawns মানে কি চিংড়িও জলে বাস করে, চিংড়িরা জলে বাস করে। তারপরে prawns are not fish, চিংড়ি মাছ নয়। they are insects, তারা পোকা। they can also swim very fast, তারা খুব দ্রুত সাঁতার কাটতে পারে। the body of a prawn is covered with a soft shell, চিংড়ির শরীরে ঢাকা থাকে নরম খোলস দিয়ে। ঠিক আছে, a prawn has no backbone, চিংড়ির কোনো মেরুদণ্ড নেই। বুঝতে পেরেছো? তাহলে এই প্যাসেজটা তোমরা ভালো করে পড়ার পর এইগুলোর উত্তরগুলো আমরা করবো। এবারে অ্যাক্টিভিটি 1-এর যে প্রশ্নগুলো আছে সেটা আমরা দেখব। এবং খেয়াল করে দেখো এখানে 3টি প্রশ্ন আছে, A B C 3টি প্রশ্ন দেখতে পাচ্ছ। এই 3টি প্রশ্ন কিন্তু দেখো এখানে 3 দিয়ে 6 মার্ক আছে। মানে বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু 2 মার্কের করতে হবে, 2 মার্ক করে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর 2 মার্ক করে, টোটাল 6 মার্ক। এই জন্য ঠিকঠাক করে করতে হবে। ওকে, চলো কী বলেছি দেখে নিই। প্রথম কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। ঠিক আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এতে বলেছে হোয়ার ডু প্রনস লিভ, মানে চিংড়ি কোথায় বাস করে। তোমরা এখন দেখেছো চিংড়ি কোথায় বাস করে, লিভ ইন ওয়াটারে। তাহলে উত্তরটা কীভাবে লিখবে না, উত্তরটা এইভাবে লিখবে। কী লিখবে, এতে প্রনস লিভ ইন ওয়াটার। ঠিক আছে, প্রনস লিভ ইন ওয়াটার, উত্তরটা তাহলে এইভাবে সুন্দর করে লিখলে এখানে কিন্তু 2 মার্ক দেওয়া আছে। ঠিক আছে, ওকে। বি যে কোশ্চেনটা বলা আছে দেখো কী বলেছে, হোয়াট কভার্স দ্য বডি অফ এ প্রনস। কি, হোয়াট কভার দ্য বডি অফ এ প্রন মানেটা কি, মানে হচ্ছে চিংড়ির শরীর কি দিয়ে ঢাকা, চিংড়ির শরীরটা কি দিয়ে ঢাকা। নিচে এই পড়েছিল যে দি বডি অফ এ প্রন ইজ কভার্ড উইথ এ সফট সেল। তার উত্তরটা তুমি কীভাবে লিখবে, এই উত্তরটা লেখার সময় তুমি এইভাবে সুন্দর করে উত্তরটা লিখবে। দেখো
বলেছি দেখো, এ সফট সেল কভার্স দ্য বডি অফ এ প্রন। ঠিক আছে, এ সফট সেল কভার্স দ্য বডি অফ এ প্রন। ওকে, এবারে চলে আসি সি দেওয়ার প্রশ্নটা। সি দেওয়ার প্রশ্নটা কী বলছে দেখো, ডাজ এ প্রন সুইম স্লোলি? ডাজ এ প্রন সুইম স্লোলি? চিংড়ি কি ধীরে ধীরে সাঁতার কাটে? চিংড়ি কি ধীরে ধীরে সাঁতার কাটে? নিশ্চয়ই নয়, তোমরা নিশ্চয়ই জানো। এখানে বলেছে ভেরি ফাস্ট, এ সুইম ভেরি ফাস্ট। তাহলে প্রথমে উত্তরটা কীভাবে লিখবে? উত্তরে লিখবে যে নো। সিতে নো, এ প্রন ক্যান সুইম ভেরি ফাস্ট। ঠিক আছে, উত্তরটা এইভাবে লিখবে নো। কারণটা কি না, স্লোলি করে না, তাই জন্য নো লিখলাম। নো আই প্রন ক্যান সুইম ভেরি ফাস্ট। বুঝতে পেরেছো? তাহলে অ্যাক্টিভিটি টাস্কের 1-এর যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা তাহলে এইভাবে সুন্দর করে উত্তর করে ফেললাম। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোনো সমস্যা হবে না। ওকে, এবার চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2টা কী বলেছে আমরা দেখে নিই। কী বলেছে দেখো, রাইট টি, বড় হাতে টি ফর ট্রু অ্যান্ড বড় হাতে এ ফর ফলস এগেনস্ট দ্য স্টেটসম্যান ইন দ্য বক্স গিভিন বিলো। এইটা ভালো করে পড়তে বলেছে। পড়ার পর যেটা সত্যি যদি হয় তাহলে টি লিখতে, ট্রু যদি হয় টি লিখতে বলেছে, যদি মিথ্যা হয় এফ লিখতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এটা পড়বো ভালো করে। এতে কী বলছে দেখে নিই। প্রথমে এতে বলেছে প্রনস আর ইনসেক্টস। ঠিক আছে, চিংড়ি হয় পতঙ্গ। হ্যাঁ অবশ্যই চিংড়ি হয় পতঙ্গ, চিংড়ি একটা পতঙ্গই। তাহলে এটা কী হবে না, এখানে হবে ট্রু। তাহলে এখানে লিখবে টি। ট্রু হলে কী বলেছিলাম, টি লিখতে বলেছি। আচ্ছা, তারপর কি বলছে দেখো বিতে, তারপর বলেছে প্রনস হ্যাভ ব্যাকবোনস। চিংড়ির মেরুদণ্ড আছে। চিংড়ির কি মেরুদণ্ড আছে? নিশ্চয়ই নেই, চিংড়ির তো মেরুদণ্ড নেই। তাহলে এখানে কি করব, তাহলে এখানে অবশ্যই হবে ফলস। তাহলে ফলস মানে কি, এফ লিখতে বলে, তাহলে এখানে এফ লিখব। ওকে, সিতে বলেছে প্রনস ক্যান নট সুইম। প্রনস ক্যান নট সুইম, চিংড়ি সাঁতার কাটতে পারে না। চিংড়ি সাঁতার কাটতে পারে না, এটা কি সত্যি? চিংড়ি সাঁতার কাটতে পারে, তাই না? তাহলে এটা কিন্তু এখানে কি কিছু, এখানে বলেছে প্রনস ক্যান নট সুইম বলেছে, মানে চিংড়ি সাঁতার কাটতে পারে না। তাহলে এটা কিন্তু ভুল। তাহলে এখানেও লিখবো এফ। ঠিক আছে, এখানেও লিখবো এফ। তাহলে বুঝতে পেরেছো? তাহলে কোনো সমস্যা নেই আশা করি। ব্যাস, তাহলে আমাদের এখানেও আগের 3 মার্ক পেয়েছিলাম, এখানেও আবার 3 মার্ক পেয়ে গেলাম, কোনো সমস্যা নেই। এবার চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে যেটা ছিল বা কোশ্চেন ছিল, কি বলা হয়েছে দেখো, ফিল ইন দ্য টেবিল অফ দ্য কারেক্টলি অ্যাডিং ডি এবং ইডি টু দ্য ওয়ার্ডস। ফিল ইন দ্য টেবিল অফ কারেক্ট অ্যাডিং ডি আর ইডি টু দ্য ওয়ার্ডস, মানে ডি এবং ইডি যোগ করতে বলা হয়েছে। ঠিক আছে, এই টেবিল থেকে দেখো এখানে কী কী বলেছে, নাও এখন দেন। ঠিক আছে, তাহলে কী কী হবে দেখো, এখানে আছে আস্ক। আস্ক কী হবে, দেনে কী হবে না, আস্ক ইডি যোগ হয়ে যাবে। এখানে কী যোগ হবে, ইডি যোগ হবে। তাহলে আস্ট, এ এস কে ইডি, আস্ট। ঠিক আছে, এ এস কে ইডি, আস্ট। এখানে আছে টার্ন, টি ইউ আর এন, টার্ন। তাহলে কী যোগ হবে, ইডি যোগ হয়ে যাবে, টার্ন, টি ইউ আর এন ইডি, টার্ন, টি ইউ আর এন ইডি, টার্ন। এখানে আছে স্মাইল, এস এম আই এল ই, স্মাইল। এখানে কী হবে, শুধু ডি যোগ হবে, স্মাইল্ড, এস এম আই এল ই ডি, এস এম আই এল ডি, স্মাইল্ড। ঠিক আছে, ওকে। এখানে আর কি আছে, লাজ, এল ও ইউ জি এইচ, লাজ। এখানে কী হবে, ইডি যোগ হবে, এল এ ইউ জি এইচ ইডি, লাজ। ঠিক আছে, এল এ ইউ জি এইচ ইডি, লাজ। এইভাবে ডি ইডি যোগ করবে বেশ সুন্দর করে। ওকে, এবার চলে আসছে অ্যাক্টিভিটি 4-এ। অ্যাক্টিভিটি 4-এ কী আছে, কী বলেছে দেখো, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ফ্রগস। ঠিক আছে, রাইট 4টি সেন্টেন্স লেখা হতে হবে ব্যাঙ সম্বন্ধে, তোমাকে 4টি সেন্টেন্স লিখতে বলা হয়েছে, ফ্রগস। ঠিক আছে, তাহলে কীভাবে লিখবে 4টা পয়েন্ট দেখো। 1 নম্বর পয়েন্ট এইভাবে লিখবে, 1 নম্বর পয়েন্ট লিখবে, 1 নম্বর, ফ্রগস আর স্মল ক্রিয়েচার। ফ্রগস আর স্মল ক্রিয়েচার্স, ব্যাঙেরা হয় ছোট্ট প্রাণী, ব্যাঙেরা হয় ছোট্ট প্রাণী। আচ্ছা, 2-এ কী লিখবে না, দে ক্যান লিভ ইন ওয়াটার অর অন ল্যান্ড, মানে কি তারা জলে ও স্থলে বাস করে, তাই না? এরা জলে এবং স্থলে বাস করে। 3 নম্বর লিখবে, দে ক্যান জাম্প ভেরি ওয়েল, তারা খুব ভালো লাফাতে পারে। দে ক্যান জাম্প ভেরি ওয়েল, তারা খুব ভালো লাফাতে পারে। ঠিক আছে, আর 4 নম্বর লিখলে, দে ইট ইনসেক্ট, মানে কি হচ্ছে, তারা পতঙ্গ খায়, তাই তো? ফ্রগগুলো কী খায়, পতঙ্গ খায়। তাহলে এইভাবে 4টি পয়েন্ট দিয়ে সুন্দর করে ভালো করে লিখে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো সকলে, কোনো সমস্যা নেই। যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো।